একটা কাজ দিবেন, আমি সব কাজ করতে পারবো, আর আমায় বেতনও কম দিবেন। মেয়েটার মুখ দেখে মনে হয় 2-3 দিন পেটে কিছু যায়নি। বয়সটা খুব বেশি হলো 22-এর কাছাকাছি হবে। বাইরে বৃষ্টি হচ্ছে খুব, মাঝে মাঝে বাজ পড়ছে। মেয়েটার পোশাকে কিছু অংশ ভেজা, চেহারা হালকা শুকনো। মনে হলো লাবণ্যতা হারিয়ে যায়নি। হরিণীর মতো ডাগর ডাগর চোখ ছলছল করছে। সেই ডাগর ডাগর চোখের জাদু যেন যে কারো কঠিন হৃদয় গলিয়ে ফেলবে। মণ্ডলবাড়ির কর্ত্রী সেই চোখের জাদু থেকে রক্ষা পেলেন না। তার মনে মেয়েটার জন্য অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। তিনি বললেন, তুমি কি রান্না করতে পারো? জি পারি। ঠিক আছে, আমার ছেলের বিয়ে, রান্নার জন্য লোক নেওয়া হয়েছে। তুমি তাদের হাতে হাতে সাহায্য করবে, পাশাপাশি অন্য অন্য যেই কাজগুলো রয়েছে সেগুলোও করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হলে তোমায় চলে যেতে হবে না, তুমি আমাদের বাড়িতে কাজ করবে। জি। তাহলে ভিতরে গিয়ে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আগে মাথা ভালো করে মুছে কিছু খেয়ে নিও। মেয়েটা ছলছল চোখে বাড়ির বড় কর্ত্রীর দিকে তাকালো, যেন আসে কৃতজ্ঞতার প্রকাশের প্রতীকস্বরূপ। এক্ষুনি তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। বাড়ির বড় কর্ত্রী বললেন, আমি বাড়ির কাউকে ডাক দিচ্ছি, সে তোমাকে ভিতরে গিয়ে সব বুঝিয়ে দিবে। বাড়ির বড় কর্ত্রীর ডাক শুনে বাড়ির ভেতর থেকে একটা মেয়ে বেরিয়ে এসলো। বয়স খুব বেশি হলে 20 হবে। পরনে পোশাক বেশ দামি, গায়ে হালকা গহনা পড়েছে। মনে হয় এই পরিবারের কোনো সদস্য হবে, বা কোনো আত্মীয় হতে পারে। মেয়েটা এসে বলল, ফুপি, আমায় ডেকেছ? হ্যাঁ রে, শোন, এই মেয়েটা আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। ওকে ভিতরে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াবি, তারপর কাজগুলো বুঝিয়ে দিবি। ঠিক আছে ফুপি। মেয়েটা বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির বড় কর্ত্রী এতক্ষণ লক্ষ্য করেনি, কিন্তু এবার তিনি দেখলেন মেয়েটার ঘন কালো চুল, যা বিনুনি করা রয়েছে এবং কোমর ছাপিয়ে চলে গিয়েছে শেষ পর্যন্ত। শহরের বড় বিজনেসম্যান হিসেবে যদি কারোর নাম সবার আগে আসে, তাহলে নিঃসন্দেহে তিনি হলেন মোহাম্মদ আশরাফ মণ্ডল। তার স্ত্রী হলেন রুকসানা মণ্ডল। মোহাম্মদ মণ্ডল বাড়ির বড় কর্তা হলেন মোহাম্মদ আশরাফ মণ্ডল, আর বড় কর্ত্রী হলেন রুকসানা বেগম। শহরের মাঝখানে 2 তলা বিশিষ্ট বড় একটা বাড়ি আলোয় ঝলমল করছে। শান শওকত ও আভিজাত্যের ছোঁয়ায় পাওয়া রাজকীয় এই বাড়িতে বিয়ের আমেজ। বাড়ির একমাত্র ছেলে রিমন মণ্ডলের বিয়ে। আত্মীয় স্বজন ও তাদের কোলাহলে মুখর পুরো মণ্ডল বাড়ি। রিমন নিজের ঘরে শার্ট প্যান্ট পরে ইন করে রেডি হচ্ছে। বাইরে বন্ধুদের সাথে আড্ডা আছে। রিমনের জিম করা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মেয়েদের বুকের ভিতর ধুকপুকানি বেড়ে যায়। তার বয়স 25 পেরিয়ে গেছে। 2 মাস আগে 25তম বার্থডে চলে গেছে। স্টাইল করা চুলগুলো, কোনো কথা নেই। রিমন তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এই অবস্থায় শার্ট প্যান্ট পরা অবস্থায় দেখে বৃষ্টি বলল, এভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? রিমন তাড়াহুড়োর মধ্যে উত্তর দিল, ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। মা কোথায়? বাইরে। ওকে, বাই। বৃষ্টি রিমনের নিজের বোন, কিন্তু সে মেয়ে হওয়া বাবার মায়ের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। বৃষ্টির বিয়ে হচ্ছে 2 বছর হলো। রিমনের মা রোকসানা বেগমের মানে বাড়ির বড় কর্ত্রী বাইরে বসে আছেন। বাড়ির বাইরে বসার একটা জায়গা আছে, তিনি সেখানে আছেন। রিমন গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি একটু ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। আর 2 দিন পর তোমার বিয়ে। আজ আবার কিসের ফ্রেন্ড? সবাই তো এখানে রয়েছে। মা, ওরা বিদেশ থেকে আসছে, ওদের মিট তো করতে হবে। তাছাড়া কোম্পানিতে একটা ড্রিল রয়েছে। ভাবছিলে শুধু কোম্পানিয়ে থাকো। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি রিমন, বিয়ের পর অবন্তীকে সময় দিতে হবে। ও মা, তুমিও না, যাও, কিন্তু সাবধানে। রিমন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রুকসানা বেগম বসে থাকলো। তিনি একাই রয়েছেন। এমনিতে তিনি একা সময় কাটাতে বেশি পছন্দ করেন। বাড়ির কর্তা আশরাফ মণ্ডল যখন অফিসে রয়েছেন, জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করছেন তিনি। আশরাফ মণ্ডল নিজের পরিবারকে ভালোবাসেন, কিন্তু বিজনেসের পিছনে অধিক সময় ব্যয় করেন। রিমনও তাই হয়েছে। শ্রাবণ মাস, তাই সারাদিন মেঘলা আকাশ আর ঝিরঝিরে বৃষ্টি নিয়েই কাটে। মাঝখানে আকাশ ভেঙে ঢল নামে, সাথে বিদ্যুৎ চমকানো, কালো তালা লাগা। রিমন বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে সে খাওয়া দাওয়া না করবে না, কারণ বন্ধুদের সাথে ছিল, টুকটাকে খাওয়া দাওয়া হয়েছে। রাতে কিছু কাজ করতে হবে, তাই সে দিয়াকে বলল কেউ যেন তার ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দেয়। দিয়া রিমনের মামাতো বোন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঘরে ঢুকতে রিমনের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কানে গুজে শার্টের বোতাম খুলতে লাগলো। এমন সময় হঠাৎ মেয়েটা কফির কাপ হাতে রিমনের ঘরে ঢুকে। রিমন মেয়েটার দিকে তাকিয়ে থমকে যায়। মেয়েটা কফির কাপ টেবিলের উপর রেখে চলে যেতে লাগলো। রিমন দৌড়ে গিয়ে পথ আটকায়। মেয়েটা ইতস্তত বোধ করে বলল, রিমন কানের কাছ থেকে ফোন নামিয়ে বলল, তোমার নাম কি? তুমি কে? আর এখানে কেন? মেয়েটা এতক্ষণে নিচের দিকে তাকিয়ে রইল। রিমনের প্রশ্ন শুনে চোখ তুলে তাকায়। মেয়েটার চোখের দিকে তাকিয়ে রিমনের বুকের ভিতর কেঁপে ওঠে। তার মনে প্রশ্নের হাতুড়ি আঘাত করতে থাকে, কে এই মেয়ে? এখানে কিভাবে এলো? মেয়েটা মাথা নিচু করে বলল, আমার নাম জান্নাতি।
আমি আজকেই নতুন কাজ নিয়েছি। রিমনের দরজার সামনে থেকে সরে গেল। মেয়েটা বেরিয়ে গেল। রিমন আশ্চর্য হলো, জান্নাতি নামের মেয়েটাকে দেখার পর থেকে তার আচরণ এমন অদ্ভুত হলো কেন? রিমন তো আগে কোনো মেয়েকে পথ এভাবে আটকায়নি। রিমন ঘরের ভিতর এসে ল্যাপটপ বের করে সোফায় বসলো। সোফার সামনে ছোট্ট একটা টেবিল, যার উপর ল্যাপটপ রয়েছে। রিমন পুরো মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। হঠাৎ তার ঘরের দরজায় কেউ একজন দাঁড়ালো। একটু বেশি আধিক্যতা নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি এক দৃষ্টিতে রিমনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা কাশি দিয়ে বলল, কি এত কাজ করছো যে আমার দিকে এখনো তোমার নজরে আসে না? রিমন দরজার দিকে তাকালো আর এক মুখ হাসি নিয়ে বলল, আরে অবন্তী, এত রাত হয়ে গেছে এখনো তুমি ঘুমাওনি? ঘুম আসছিল না বলে অবন্তী রিমনের ঘরে ঢুকে। অবন্তী যথেষ্ট সুন্দরী, লাল লেহেঙ্গাতে অপরূপ, কোনো পরীর মতো লাগছে তাকে। অবন্তীরা শহরের ধনী শ্রেণীর মানুষ। তার বাবা জনাব আব্দুল মান্নান সাহেবের ইচ্ছে অনুযায়ী মেয়ের বিয়ে পুরোপুরি ছেলের বাড়িতেই হবে। তাই বিয়ের এক সপ্তাহ আগে অবন্তীরা সপরিবার রিমনের বাড়িতে চলে এসেছে। তাদের আত্মীয়স্বজন এখানে দাওয়াত দেওয়া হয়েছে। অবন্তী এসে রিমনের পিছনে দাঁড়ালো। রিমন তার দিকে না তাকিয়ে নিজের কাজ করতে লাগলো। অবন্তী পেছন থেকে রিমনের ঘাড়ে হাত রেখে হালকা চাপ দিতে দিতে বলল, এভাবে কাজ করতে থাকলে আমার কি হবে সুইটার্ট? কেন, তুমি কি কচি খুকি নাকি? সব কাজ ফেলে তোমাকে হাত ধরে নিয়ে ঘুরে বেড়াতে হবে? সেটা কখন বললাম? তোমার কথা শুনে তো তাই মনে হলো। অবন্তী উঠে গিয়ে খাটের উপর বসলো আর বলল, আজকে আমি এখানে থাকবো। রিমন কিছু বলল না, সে নিজের কাছে ব্যস্ত। অবন্তী আবারও গলা তুলে বলল, আমি কি বললাম শুনছো? কি যেন বললে? আমি বললাম যে আজ আমি এখানে থাকবো। থাকো, কে নিষেধ করছে? কি সত্যি? হ্যাঁ, শুধু আমি বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে নিও। তুমি যাবে মানে? তুমি কোথায় যাবে? এখানে আমার সাথে থাকবে? আগে কাজটা শেষ করি, আমার দেরি হবে। তুমি চাইলে শুয়ে পড়তে পারো, যাওয়ার সময় আমি ডেকে দিব। তুমি না খুব আনরোমান্টিক। সবাই অবশ্য তাই বলে। অবন্তী ওখানে শুয়ে পড়লো। রিমন বেশ রাত পর্যন্ত জেগে কাজ করলো। অবন্তীর দিকে অবশ্য দুবার তাকিয়েছিল। সে ঘুমে অবচেতন হয়ে রয়েছে। রিমন ঘড়ির দিকে তাকালো। প্রায় 2:30 বাজতে লাগলো। সে ল্যাপটপ বন্ধ করে জোরে একটা হাই তুললো। তার হাই তোলার বিকট শব্দে অবন্তীর ঘুম ভাঙলো। রিমন ভাঙলো না। রিমন অবন্তীকে আর ডাক দিল না। দরজা ফিরে দিয়ে সে বেরিয়ে বাইরে গেল। বাইরে বের হওয়ার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস তার পুরো শরীর কাঁপিয়ে দিয়ে গেল। বেশ রাত পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন এই রকম ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। রিমন ড্রয়িং রুমের দিকে এগোলো। হঠাৎ সে কারো কান্নার আওয়াজ শুনে থমকে গেল। রিমন ভয়ে ভয়ে দুই পাশে দেখলো। কোথাও কেউ নেই। সব কিছু অন্ধকার আর নিস্তব্ধর মধ্যে তলিয়ে গেছে। এই নিস্তব্ধতা ভেঙে খুব ক্ষীণ কণ্ঠের কান্না রিমনের সারা শরীরের লোম খাড়া করলো। শব্দটা রান্নাঘরের দিক থেকে আসছে বলে মনে হয়। রিমন একটু একটু করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছ থেকে উঁকি দিয়ে রিমন দেখলো জান্নাতি নামের মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রিমনের দেখে খুব মায়া লাগলো। মেয়েটা লম্বা চুলের গুচ্ছ মেঝের উপর লুটোপুটো খাচ্ছে। রিমন দরজায় ঠকঠক করে আওয়াজ করবে ভেবে করলো না। সে চুপচাপ ভিতরে ঢুকে মেয়েটার পাশে দাঁড়ালো। মেয়েটা রিমনের উপস্থিতি টের পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে ভয় পেল না। এভাবে মাঝরাতে লুকিয়ে কান্না করার সময় হঠাৎ কেউ সামনে এলে তো ভয়ে স্ট্রোক করার কথা। মেয়েটা রিমনের দিকে তাকালো। রিমন একটা হাসি দিয়ে তার পাশে বসলো। জান্নাতি ভাঙা বলে বলল, আপনি এখনো জেগে আছেন? না মানে ঘুম আসছিল না তারপর তোমার কান্নার শব্দ শুনে। জান্নাতির নজর ঘুরি বলল, রিমন বলল, তো এবার বলো মাঝরাতে কাঁদছিলেন কেন? কেউ কেউ কিছু বলেছে? না, এমনি কাঁদছিলাম। তুমি কিন্তু মিথ্যে কথা বলছো। মানুষ কখনো এমনি এমনি কাঁদে না। নিশ্চয়ই কেউ না কেউ তোমাকে আঘাত করে, তারপর সে কাঁদে। কিছু কিছু মানুষের ভাগ্য এত খারাপ হয় যে কোনো না কোনো কারণ ছাড়াই সে কাঁদে। তাকে কাঁদতে হয়, কারণ সে কাঁদার জন্য এসেছে। তুমি কি তাহলে কাঁদার জন্য এসেছো? হ্যাঁ, আপনি ফিরে যান। এখানে আমার সাথে আপনার থাকাটা ঠিক হবে না। কেউ দেখে ফেললে কী ভাববে? এখন সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ দেখবে না। তুমি আগে বলো তো যে তোমার কী এমন দুঃখ রয়েছে যা তুমি কারোর সাথে ভাগ করতে পারছো না? উত্তরটা আপনিই দিয়ে দিলেন। মানে? এই তো বললেন ভাগ করতে পারছি না। তাহলে আপনার সাথে কিভাবে ভাগ করি? রিমন উঠে দাঁড়ালো আর বলল, তাহলে তোমাকে একটা পরামর্শ দেই। জান্নাতি রিমনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও চোখ নামিয়ে নিল। রিমন বলল, যেহেতু তুমি তোমার দুঃখ আমার সাথে ভাগ করতে পারবে না, তাই ভাগ করা লাগবে না। তুমি পুরোটাই আমাকে বলে দাও। জান্নাতি বুঝতে পারছে না ছেলেটা পাগল নাকি, কিন্তু কিছু করার নেই তো। এখন এই বাড়িতে কাজ করে, এই বাড়ির একমাত্র ছেলের উপর ক্ষোভ রাখাটা ঠিক হবে না। জান্নাতি নর্মালি বলল, পুরোটা কিভাবে বলে দেবো? কিভাবে আবার? তোমার সাথে যা যা হয়েছে সব দিয়ে তুমি লম্বা একটা ঘুম দাও, তারপর সব কিছু ভুলে যাও। সব কিছু ভুলে যাওয়া এতই সহজ হতো, তাহলে মানুষ হয়তো আর দুঃখকে আপন করে রাখতো না। তুমি তো খুব প্যাচের মেয়ে, কথায় কথায় শুধু যুক্তি দিচ্ছ। আমি কি আর এত যুক্তি খণ্ডন করতে পারি? কে আপনাকে যুক্তি খণ্ডন করতে বলছে? আপনি চলে গেলেই তো পারেন। তাহলে তোমাকে কথা দিতে হবে, তুমি আর আজকে কেন আর কোনোদিনও কান্না করবে না। আমি তো কাঁদার জন্য এসেছি।
রিমন দুহাত দিয়ে মাথা চেপে ধরে জোরে জোরে বলল, হায় আল্লাহ, আমি পাগল হয়ে যাব। জান্নাতি ভয় পেয়ে যায়, কারণ রিমন অনেকটা জোরে বলেছে। জান্নাতি চাপা কণ্ঠে বলে, এত জোরে বললেন কেন? এটা আমার বাড়ি, এখানে আমি কি চোরের মতো ফিসফিস করে বলবো? কেউ যদি জেগে যায়? বৃষ্টি আপু ছাড়া আর কারো জাগার সম্ভাবনা নেই। আপু রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপর হয়তো আর ঘুমায় না। তিনি যদি বাইরে আসেন, মনে হয় না আসবে। আপনি যান এখান থেকে। তাহলে আগে কথা দাও আর কাঁদবে না। জান্নাতি চুপ করে থাকলো। অপরিচিত একটা মেয়ের প্রতি এই ছেলেটার এত বেশি কেয়ারিং কেন? তাছাড়া কয়েকদিনের ব্যবধানে তো ছেলেটার বিয়ে। অন্য একটা মেয়ের জন্য এত চিন্তার কোনো কারণ জান্নাতি খুঁজে পেলেন না। কিন্তু ছেলেটা এখানে থাকলে যে কোনো সময় একটা বিপদ ঘটে যেতে পারে, তাই বলে ঠিক আছে, আমি আর কান্না করব না। এবার যান আপনি। ঠিক আছে, আমি যাচ্ছি। রিমন চলে গেল। সিঁড়ির পাশের ঘরটায় জান্নাতিকে দেওয়া হয়েছে থাকার জন্য। জান্নাতি কিছুক্ষণ পর নিজের ঘরে চলে গেল। রিমন ড্রয়িং রুমে সোফার উপর শুয়ে পড়ল। একটু পরে কেউ বলে উঠল, রিমন, কি হয়েছে তোমার? রিমন চোখ খুলে দেখে যে বৃষ্টি। রিমন উঠে বসলো আর বলল, না না, আমার কিছু হয়নি। একটু আগে যে চিৎকার করলি, ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু চিৎকার করি। কিন্তু তুমি নিজের ঘর বাদ দিয়ে এখানে কেন? আমার ঘরে অবন্তী রয়েছে। তাহলে তুমি অবন্তীর ঘরে যাও, এখানে কেন? আসলে ঘুম আসছিল না তো, ঘরে গিয়ে কি করব, তাই এখানে বসে চিৎকার করছি। ঠিক আছে, তাহলে বেশি বেশি চিৎকার করো। শুনেছি চিৎকার করে ঘুমালে নাকি ঘুম ধরে। বৃষ্টি চলে গেল। রিমন আবার শুয়ে পড়ল। পকেট থেকে মোবাইলটা বের করে রিমন টাইম পাস করতে লাগলো। এখন এটাই একমাত্র ভরসা। সারাদিন কাজ না করে শরীর ক্লান্তি হবে কি করে? আবার শরীর যদি ক্লান্ত না হয়, তাহলে ঘুম কি করে আকাশ থেকে আসবে নাকি? তার উপর রিমন আবার 1 কাপ কফি খেয়েছে। ঘুমের চিন্তা এখন বাদ দেওয়া উত্তম। ফোন চালিয়ে আর কতক্ষণ টাইম পাস করা হবে? একটা সময় বিরক্ত চলে আসে। রিমন ফোনটা রেখে বাইরে গেল। পুরো বাড়ি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। মেইন গেটে দারোয়ান থাকে, কিন্তু এখন হয়তো সেও ঘুমের দেশের বাসিন্দার। রিমন বাইরে এসে বসলো। বাইরে বসার জায়গা আছে? এখানে বসে রিমনের মা রুকসানা বেগম টাইম পাস করেন। রিমন আজ দেখবে কিভাবে এখানে সময় কাটে। ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে। রিমন বৃষ্টি পড়ার দিকে তাকিয়ে আছে। থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল সে। সকালে সূর্যের আলো এসে রিমনের চোখে পড়লো। তার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে রুকসানা বেগম দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় খুব রেগে আছেন তিনি। ভয়ে রিমনের বুকের ভিতর শুকিয়ে যাচ্ছে। রিমন বলে, মা, তুমি এখানে কি করছো? কখন থেকে এখানে আছো? মানে, আমি বলছি যে কখন থেকে এখানে আছো? রুকসানা বেগমের পরিষ্কার গলা। রিমন মনে করার চেষ্টা করলো। এভাবে বাইরে ঘুমানো রুকসানা বেগমের পছন্দ নয়। রিমন অনেক চেষ্টা করে বলার মতো কোনো কথা খুঁজে পেল না। তবুও বলো, কিছুক্ষণ আগেই তো। মিথ্যে বলো না। অবন্তী বলেছে তুমি নাকি মাঝরাতে ঘর থেকে বেরিয়ে গেছো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি আমার কথা অমান্য করলে কিভাবে? আমি তোমাকে এভাবে বাইরে থাকতে নিষেধ করছি তো। রুকসানা বেগম অনেক কঠিন একজন কর্ত্রী। রিমনের এখন মাথা নিচু করে কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। একবার অবশ্য সে মুখ ফুটে সরি বলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা এতই আস্তে যে রুকসানা বেগমের কান পর্যন্ত তা পৌঁছায়নি। বেশ কিছু সময় বকাবকি করার পর রুকসানা বেগম মাথা ঠান্ডা করে বলল, এবার ভিতরে যাও, নেক্সট টাইম যেন এই ভুল না হয়। রিমন বাধ্য ছেলের মতো ভিতরে চলে গেল। সে ভিতরে এসে দেখে জান্নাতি ডাইনিং টেবিলে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। রিমন জান্নাতির দিকে তাকানোর পর জান্নাতি একবার রিমনের দিকে আর সাথে সাথে আবার চোখ সরিয়ে নেয়। রিমন চারপাশ ভালো করে তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। সে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক করার সাথে সাথে পেছন থেকে অবন্তী ডাক দিল, রাতে তুমি কোথায় চলে গেছিলে জানো? সকালে তোমায় কত খুঁজছি। রিমন ভুরু কুচকে জান্নাতের দিকে তাকালো, কিন্তু সে নিজের কাজে মগ্ন। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। বিয়ের আর মাত্র 4 দিন বাকি, তাই আজ থেকে রিমনের বাইরে যাওয়া বন্ধ। সকালে ব্রেকফাস্ট শেষ করে ড্রয়িং রুমের সোফায় উপর ল্যাপটপ নিয়ে বসলো। কিছুক্ষণ পর খাবারের কাগজ নিয়ে আশ্রাম মণ্ডল এসে ছেলের পাশে বসলেন। তিনি বললেন, হ্যাঁ রিমন, হাউ আর ইউ মাই সন? গুড। তোমার কি খবর বাবা? চলছে একরকম। কালকে মালয়েশিয়ার সাথে একটা ডিল ওকে করলাম। আমি ভেবেছিলাম তোমাকে মালয়েশিয়া পাঠিয়ে ডিল ওকে করাবো, কিন্তু তোমার মাকে তো চেনোই। তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল। কোনো সমস্যা নেই বাবা, আর মাত্র 4 দিন তো, তারপর আমি দেখে নিচ্ছি। দ্যাটস লাইক মাই সন, বাট ড্যাড, দেয়ার ইজ এ প্রবলেম। হোয়াট ইজ? অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির লোগো কপি হয়েছে, আর সেই কপি করা লোগো দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হোয়াট? ইয়ে ড্যাড, আমি ইনফরমেশন পেয়েছি অনেক কোম্পানি এবার আমাদের কোম্পানির উপর কেস করতে পারে। ও নো! আসাম মণ্ডল বেশ কিছুক্ষণ চিন্তা করে বললেন, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বিয়েটাতে মন দাও, আমি ব্যাপারটা সামলাতে পারবো। শিওরলি? অফকোর্স। আশরাফ মণ্ডল বেরিয়ে গেলেন। রিমন মনোযোগ সহকারে নিজের কাজ করতে লাগলো। হঠাৎ তার উপর থেকে কেউ পানি ফেলে দিল। রিমন লাফিয়ে উঠে বলল, ড্যামিট!
উপরে তাকিয়ে দেখে যে জান্নাতি নামের মেয়েটা। রিমন একটু নরম হলো। আশেপাশে তাকিয়ে দেখলো যে কেউ নেই। মেয়েটা খুব ভয় পেয়েছে বলে মনে হলো। রিমন বলল, ইটস ওকে। জান্নাতি ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। রিমন হাত দিয়ে শার্টের পানি ঝাড়তে যাচ্ছে আশ্চর্য হয়ে চারপাশে আর একবার তাকালো। বিষয়টা সত্যি আশ্চর্যজনক। পুরো বাড়ি ফাঁকা কিভাবে? সবাই একসাথে গেল কোথায়? রিমন আশেপাশে কেউ না থাকলেও অবন্তীর থাকার কথা। এ সময় রিমন চারপাশ ঘুরঘুর করে, কিন্তু ওরা সবাই কোথায়? রিমন ওদের চিন্তা বাদ দিয়ে নিজের কাছে মনোযোগ দিল। রিমন এমনিতে পরিবারের সদস্যদের বিষয়ে খুব একটা কেয়ারিং নয়। এক্ষেত্রে রিমনের বাবা একধাপ ভেবিয়ে তিনি পরিবারে যথেষ্ট কেয়ার করেন। রিমনের হঠাৎ কাশি উঠল। রিমন দিয়াকে ডাক দেয় আর বলে, আমায় এক গ্লাস পানি দিয়ে যেত। কিন্তু পরক্ষণে মনে হলো বাড়িতে তো কাজের লোক ছাড়া আর কেউ নেই। রিমন রমিজউদ্দিনকে ডাক দেয় আর বলে, চাচা আমার এক গ্লাস পানি দেন তো। রমিজউদ্দিন যথেষ্ট বয়সী ব্যক্তি, কিন্তু কাজকর্মে শক্তপোক্ত। গত মাসে তাকে কাজে নেওয়া হয়েছে। তার মাথায় চুলে পাক ধরে গেছে অনেক আগেই। মাথা ভর্তি এখনও শুধু সাদা চুল। শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে। তিনি রিমনের বিয়ে শেষ হওয়া পর্যন্ত এই বাড়িতে আছেন, তারপর গ্রামে চলে যাবেন। রমিজউদ্দিন পানির গ্লাস নিয়ে এলেন আর রিমনকে দিলেন। রিমনকে পানির গ্লাস নিয়ে তাকে যেতে বলল। বেশ কিছুক্ষণ পর 2 হাত ভরে শপিং ব্যাগ নিয়ে অবন্তী হাসতে হাসতে বাড়ির ভিতরে প্রবেশ করলো। রিমন অবন্তীর দিকে তাকালো। অবন্তী বলল, এই দেখো আমরা সবাই মিলে এবার শপিং করে এলাম। বলে অবন্তী হাত উঁচু করে ব্যাগগুলো রিমনকে দেখালো। রিমন একটু ভুরু কুচকে বলল, আমরা মানে সবাই, মানে হবু শ্বশুর আব্বা আর তুমি বাদে। বলতে বলতে বাড়ির অন্য সদস্যরাও উপস্থিত হলেন। রিমন রেগে গেলেন। রুকসানা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা কতবার বলছি যে কোথাও যাওয়ার আগে বলে যাবো বাবা অফিসের কাছে গেছে, আর তোমরা বাইরে, আমার কি চিন্তা হয় না? রুকসানা বেগম নরম স্বরে বললেন, রিমন বাবা রাগ করো না, তুমি তো শপিং টপিং ওসব পছন্দ করো না, তাই তোমাকে বলিনি। আর তোমার বাবা বাইরে গেছেন, আমি তো বলেছি আজ থেকে কোনো অফিস নেই। ও একটু জরুরি কাজ ছিল, তাই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি তোমাকে কিছু বলিনি, কারণ আমি ভেবেছিলাম তোমার বাবা বাড়িতে থাকবেন। এভাবে চলে গেলে তো হবে না। ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। বাড়িতে অতিথি মেহমান আসবে। ঠিক আছে, কিন্তু বাড়ির বাকিরা কোথায়? কারা? তোমার বন্ধুরা? আমার বন্ধু সহ ওরা যারা ছিল, ওরা সবাই যথেষ্ট স্মার্ট। ওরা কি বিয়ে বাড়িতে এসেছে বলে শুধু শুধু বসে থাকবে নাকি? ওরা সবাই ফার্ম হাউসকে এনজয় করছে। রিমন আর কোনো কথা বলল না, কারণ এইবার সে কিছু বলে রুকসানা বেগম তাকে জ্ঞান দেওয়া শুরু করবে যে সে নাকি তার বন্ধুদের মতো স্মার্ট নয়, কেমন একটা একঘেয়ে হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। রিমন ল্যাপটপ নিয়ে নিজের ঘরের দিকে গেল, কারণ সবাই এসে গেছে, এখানে আর কাজ হবে না। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাবে, এমন সময় অবন্তী এসে তাকে বাধা দেয়। অবন্তী দরজা চাপা দিয়ে দাঁড়িয়েছে, রিমন যাতে দরজা বন্ধ করতে না পারে। অবন্তী মেয়েটা অন্যদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করলে যখন রিমন কাছে আসে তখন মাতালের মতো করে। এখনও মদ না খেয়ে মাতলামি করার ভঙ্গিতে সে দাঁড়িয়েছে। দরজা কেন বন্ধ করছো? রিমন কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। অবন্তী রিমনকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকলো, ল্যাপটপে টেবিলের উপর রাখলো। অবন্তী ল্যাপটপের কাছে গিয়ে বলল, কি এমন কাজ সারাদিন করো, আমি একটু দেখি। কিন্তু অবন্তী ল্যাপটপ অন করার আগে রিমন অবন্তীকে ধরে ফেলে আর বলে, আমাকে দেখলে তোমার কি হয় না বলো? কিছুই না সুইটার, শুধু একটা ঘুরে যায়। কি ঘুরে যায়? সব কিছু। তুমি সরো, আমি ল্যাপটপ দেখবো আগে। কিন্তু আমি তো তোমাকে দেওয়ার জন্য একটা গিফট প্ল্যান করছি। কি সত্যি? সত্যি। কিন্তু তুমি আগে দেখে ফেলবে, কেমন হয়ে গেল না এটা? সেটা তো ঠিক। আচ্ছা ঠিক আছে, ল্যাপটপ দেখা ক্যান্সেল। আমি শুধু তোমাকে দেখবো। অবন্তী এখন তুমি যাও, আমাকে প্ল্যান শেষ করতে হবে। অবন্তী আর কোনো মাতলামো করলো না, ভদ্র মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। রিমন জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওহ বাঁচলাম। রিমন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ল্যাপটপ বন্ধ করলো। কোম্পানির কাজে কারো সাথে স্যাক্রিফাইস চলবে না। এই ল্যাপটপ এমন কিছু সিক্রেট আছে যা তাদের কোম্পানির সাফল্যত মূল কারণ। সুতরাং ল্যাপটপ দিয়ে কোনো সম্পর্ক হবে না, সে যেই হোক। রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই রিমন একটু শুয়ে পড়লো। আর শুয়ে থাকতে পারলো না, ঘুমিয়ে পড়লো। কিন্তু বিয়েবাড়িতে আর কি ঘুম হয়? দুপুর সময় আকাশে মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসবে। এবার শ্রাবণ মাস পড়তে না পড়তে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আগে বছরে কাঠফাটা রোদ ছিল, এক্কেবারে মাসের শেষের দিকে গিয়ে বৃষ্টি হচ্ছে। ছেলেমেয়েরা সবাই ইয়াং, ওরা কি আর বসে থাকবে? নিচের স্টাডি রুমে সাউন্ডের সিস্টেমে হাই করে বক্স বাজাতে শুরু করছে। তাতে রিমনের ঘুমের একেবারে দফারফা হয়ে গেল। সে উঠে খাটের উপর বসে পড়ল। নিচে সবাই নাচতে গান গাইছে। রিমন বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখলো দুপুরে 2টো বেজে গেছে। তাহলে এতক্ষণে তো আশরাফ মণ্ডল চলে আসার কথা। রিমনের চিন্তা করছে বাবা কি এসে গেছে, আসলেই তো দেখা করতে। রিমন বাইরে এসে দেখে সবাই মিলে মজা নিচ্ছে। কিছুক্ষণ ভুরু কুচকে সবাইকে পর্যবেক্ষণ করলো। কোথাও আশরাফ মণ্ডলকে দেখা যাচ্ছে না, তার মনে হয়তো তিনি এখনো আসেনি। রিমন জোরে একটা হাই তুলে নিজের ঘরে গেলেন। রুকসানা বেগম সবার সাথে গল্প করছেন। তিনি একা সময় কাটাতে পছন্দ করেন, কিন্তু আজ ব্যতিক্রমী। ছেলে বিয়ে বলে কথা। হঠাৎ রিমির
আক্তার তাকে ডাক দেয় আর বলে কোনো একটা পুলিশ অফিসার নাকি ফোন করেছে, তার সাথে কথা বলতে চান। রুকসানা বেগম উঠে গিয়ে ফোন কানেক্ট করেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে কেঁদে ওঠেন। তার চিৎকারে বাড়ির সাউন্ড সিস্টেম কাঁপিয়ে তোলে। সবাই স্তব্ধ হয়ে গেল, সব কিছু থেমে গেল। সবাই রুকসানা বেগমের দিকে দৌড়ে গেল আর দেখলো তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। রুকসানা বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়েছে। রিমি আক্তার রুকসানা বেগমের ভাই আজিজুল হকের স্ত্রী। সে এগিয়ে এসে তার মাথায় হাত কাছে বসে। সবাই ডাক্তার ডাকার জন্য ব্যস্ত হয়। আজিজুল হক পরে থাকা ফোনটা কানে গুঁজে বলল, হ্যালো, কে বলছেন? আজিজুলের একটু পরে যেন পাথর হয়ে গেলেন, তার চোখ মুখ শুকিয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েছে, কিন্তু তার মুখে কোনো কথা নেই। রিমি আক্তার বলছে, কি হয়েছে, কিছু বলছো না কেন? সবাই আজিজুল হকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে দিয়া বলল, হাসপাতালে ফোন করছি, এক্ষুনি অ্যাম্বুলেন্স চলে আসবে। নিচের চিৎকার চেঁচামেচিতে উপরে রিমনের কানে যেতে সে ঘর থেকে বেরিয়ে এলো। এসে নিচে রোকসানা বেগমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠল, মা! বৃষ্টি বরাবর খুব শান্ত স্বভাব মেয়ে। সে হইহাল্লা পছন্দ করে না বিধায় নিজের ঘরের দরজা বন্ধ করেছিল। সেও বেরিয়ে এসলো। বৃষ্টির স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন এখনো আসেনি, তাদের দাওয়াত করা হয়েছে, আজকে আসার কথা ছিল। বৃষ্টি বাইরে এসে দেখে তার মা জ্ঞান হারিয়ে পড়েছে। সে দৌড়ে রোকসানা বেগমের মাথার কাছে রিমি আক্তারের পাশে বসলো। রিমন দৌড়ে নিচে এসে বলল, সে ব্যস্ত হয়ে রুকসানা বেগমে জড়িয়ে ধরলো, মাথায় গালে হাত দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। রিমনের চোখে পানি এসেছে, সে কান্না করছে। বিষয়টা এখানে অনেকের কাছে চমকের। রিমন কাঁদতে কাঁদতে বলছে, মা ওঠো, কি হয়েছে তোমার, ওঠো, চোখ খুলো, কেউ অ্যাম্বুলেন্সকে কল করো। বৃষ্টি অবাক হয়ে রিমনের দিকে তাকিয়ে আছে। আজিজুল হক এখনো পাথরের মতো দাঁড়িয়েছে, তার চোখ মুখ যেন জমে গেছে। রিমন তার দিকে তাকিয়ে বলল, মামা, মায়ের কি হয়েছে, কথা বলছে না কেন তোমরা? রিমন রেগে গেছে। আজিজুল হক এবার মুখ ভাঙলো, ভাঙা ভাঙা গলায় বলল, রিমন, তোমার বাবাকে কেউ খুন করেছে। রিমন চিৎকার করে বলল, না। বৃষ্টি চিৎকার করে কেঁদে উঠল। মুহূর্তে সব কিছু নীরবতা ভেঙে কান্নার রোল পড়ে গেল মণ্ডল বাড়িতে। বৃষ্টি অ্যাজমা রোগী, কাঁদতে কাঁদতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। রিমনের কয়েকজন বান্ধবী অবন্তীকে এসে ধরল। অবন্তীর বাবা সাদি রহমান এখানে নেই, তার মা রৌশনারা খাতুন রয়েছে। তিনি বৃষ্টিকে সান্ত্বনা দিতে লাগলেন। অ্যাম্বুলেন্সে শিখেছে, রুকসানা বেগমকে হাসপাতালে পাঠানো হলো। সাথে অবন্তী সহ আরও কয়েকজন গেল। আজিজুল হক ও সাদি মোহাম্মদ ফোন করে ঘটনা জানালেন। রিমন ড্রয়িং রুমে বসে কাঁদছে। বৃষ্টির অবস্থাও খারাপ, তাকে তার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। রিমনের কাছে তার কয়েকজন বন্ধু আছে, কিন্তু তার আর কত সান্ত্বনা দেবে। হঠাৎ জান্নাতি নামের মেয়েটা বাইরে থেকে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকলো। তার হাতে বড় একটা ব্যাগ ছিল। তাকে দেখে মনে হয় খুব ভয় পেয়ে আছে। ব্যাগটা কোনো মতে ফেলে দিয়ে নিজের ঘরের দিকে গেল। দুপুরের আগে তাকে একজন বাবুর্চি কিছু হালকা বাজার আনার জন্য পাঠিয়েছে, কিন্তু তার ফিরে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। তাও আবার এত ভয় পেয়ে রয়েছে, বিষয়টা সন্দেহজনক। কিন্তু এই মুহূর্তে ওসব চিন্তা করলে চলবে না। সাদি মোহাম্মদ কিছুক্ষণের মধ্যে চলে এলেন আর আজিজুল হককে বললেন, চলুন, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, যা যা করা প্রয়োজন করব, কিন্তু রিমনের বাবার খুনিকে ধরতে হবে। সাদি মোহাম্মদ বেশ রেগে আছেন, দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আজিজুল হক তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। সে বলল, লাশ এখনও থানায় আছে, আমার সাথে ইন্সপেক্টরের কথা হয়েছে, তিনি জানিয়েছেন রিমনকে একা থানায় আসতে হবে। যদি সাদি মোহাম্মদ বলেন, হোয়াট, মানে কি, ও একা যাবে কেন? ইন্সপেক্টর কিছু জানায়নি, তবে বলেছে জরুরি কিছু কাজ আছে নাকি। না, রিমনের একা যাওয়া চলবে না, আমরা তার সাথে যাব। কিন্তু আর কোনো কিন্তু নাই, রিমন তুমি চলো। রিমনের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে বসে আছে, চোখ মুখ সব লাল হয়ে গেছে। ঝাপসা চোখে তার চোখের সামনে অতীতের স্মৃতি ভেসে আসছে বারবার। অতীতের জিনিসটাই তো এরকম। সাদি মোহাম্মদ রিমনের হাত ধরে টান দিতে রিমন বলল, আপনি এখানে থাকুন, মামা হাসপাতালে যাক, আর আমি থানায় যাচ্ছি। রিমনের এই সিদ্ধান্ত সাদি মোহাম্মদের একটুও পছন্দ হলো না। তিনি বললেন, কিন্তু রিমন, তোমায় এই মুহূর্তে একা ছাড়া ঠিক হবে না। একা তো হয়ে গেছি। সাদি মোহাম্মদ আর কোনো কথা বললেন না। রিমন গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আজিজুল হক হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন। সাদি মোহাম্মদ বাড়িতে থাকলেন। থানায় ইন্সপেক্টর সাজিদ হোসেন রয়েছেন, তিনি এই থানার চিফ ইনচার্জ। রিমন ভিতরে আসতে তিনি বললেন, মিস্টার রিমন মণ্ডল, ইয়েস, বসুন। রিমন বলল, সাজিদ হোসেন বললেন, দেখুন মিস্টার রিমন, আমরা আপনার বাবার শহরের মান্য বিজনেস আশরাফ মণ্ডলের লাশ পেয়েছি, তাকে কেউ খুন করেছে। রিমন চুপচাপ বসে আছেন। সাজিদ হোসেনের কথা বলা আর তার দৃষ্টিভঙ্গি কোনো সুবিধার ঠেকছে না। সে হাতের একটা কলম নিয়ে পেছনের দিকে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। রিমন নিচের দিকে তাকিয়ে থাকলো। চারপাশ সম্পর্কে সে অবগত। সাজিদ হোসেন আবারও বললেন, আমি যতদূর জানি আপনার বিয়ে ঠিক হয়েছে, আর ঠিক তার আগে এইরকম ঘটনা, নিশ্চয়ই কোনো শত্রুতা রয়েছে কারোর সাথে। সাজিদ হোসেন এখন যেই কথাগুলো বলছেন তার সবটাই অপ্রয়োজনীয়, কিন্তু রিমন কিছুতেই সাজিদ হোসেনের মনের প্যাঁচ ধরতে পারছে না। সে কি চায়, কেন সে তাকে একা আসতে বলছেন? লিমন লক্ষ্য করলো যে কেবিনের ভিতরে আরও কয়েকজন কনস্টেবল আর নিম্নপদের অফিসার আসছে। তাদের মনোভাব খুব একটা ভালো মনে হচ্ছে না। কিন্তু কি হতে চলছে এখানে, আগে বুঝতে হবে। রিমন বসে থাকলো। ওদিকে সাদি মোহাম্মদ আশরাফ মণ্ডলের অফিসে ফোন করে, ফোন রিসিভ
হতে না হতে তার চোখ থেমে যায়। ফোনের উপাস থেকে আওয়াজ আসলো, হ্যালো, জি বলুন। কিন্তু সাদি মোহাম্মদের মুখে কোনো আওয়াজ নেই। তার সাথে উপস্থিত ড্রয়িং রুমে সবাই একসাথে দরজার দিকে তাকায়। আশরাফ মণ্ডল ভিতরে ঢুকতে ঢুকতে সবাইকে দেখে একটা হাসি দিয়ে বলে, হে ইউয়াল, কী খবর সবার? আর সাদি মোহাম্মদ, তুমি এখানে কেন? সাদি মোহাম্মদের হাত থেকে ফোনটা পড়ে যায়। তিনি বললেন, আশরাফ তুমি? হ্যাঁ আমি। তোমাদের সবার কি হয়েছে? এরকম ভূত দেখার মতো চমকে আছো কেন? আর রিমন কোথায়? বা বিয়েবাড়ির আমেজ কোথায়? তোমাকে কেউ খুন করেনি? হোয়াট হোয়াট ননসেন্স উইথ ইউ? আমাকে খুন করছে মানে? মানে আজিজুল আমাকে বলল যে তোমাকে নাকি কেউ খুন করেছে। এই খবর শুনে রিমনের মায়ের সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি? রিমন কোথায়? ও তো থানায়। ইন্সপেক্টর সাজিদ হোসেন তাকে তোমার লাশ শনাক্ত আর জরুরি কিছু কাজের জন্য রেখেছে। ও নো, রিমন খুব বিপদে আছে। সব কিছু বাদ দাও, এখন তাড়াতাড়ি থানায় চলো। আসাম মণ্ডল তাড়াতাড়ি গাড়ি দিকে এলেন। তার পিছনে পিছনে সাদি মোহাম্মদ এলেন। বাড়ির ভিতরে বাকিদের মুখ বাংলার পাঁচের মতো হয়ে গেছে। আশরাফ মণ্ডল ও সাদি মোহাম্মদ থানায় এসে দেখেন ইন্সপেক্টর সাজিদ হোসেন আর তার ক্রু মিলে কোনো আলোচনা করছে। আশরাফ মণ্ডলকে দেখে সাজিদ হোসেন বললেন, আরে মিস্টার আশরাফ, আপনি এখানে আসুন আসুন, কী খাবেন বলুন, আপনার জন্য একটা কফি অর্ডার করি। আশরাফ মণ্ডল কঠিন বলবেন, রিমন কোথায়? মিস্টার রিমন? উনি এখানে আসতে যাবেন কেন? শুনেছি ওনার নাকি বিয়ে। আমি বলছি রিমন কোথায়? এই দেখুন, আপনি শুধু শুধু রাগ করছেন। যদি রিমনের কিছু হয় তাহলে তোর পুরো বংশকে আমি বুলডোজার দিয়ে পিষে মারবো। দাঁতে দাঁত চিপে আশরাফ মণ্ডল কথাটি বলল। আশরাফ মণ্ডলের কথা শুনে সাজিদ হোসেনের মনে হয় রেগে গেছেন। তিনি বললেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, চুপ। আশরাফ মণ্ডলের ধমকে সাজিদ হোসেন কেঁপে উঠল। আশরাফ মণ্ডল বললেন, তুই যে কতজন পোশাক করতে সেটা জানি, কপালে ভোগ আছে। বলে আশরাফ মণ্ডল সাদি মোহাম্মদকে বললেন, কমিশনকে ফোন করো। এরপর তিনি বেরিয়ে এলেন। সাদি মোহাম্মদ কমিশনকে ফোন করে তাকে দিলেন। আশরাফ মণ্ডল কমিশনের সাথে কথা বলে গাড়িতে উঠে বসলেন। সাদি মোহাম্মদ বসলো। তারপর গাড়ি চলল। সাদি মোহাম্মদ বললেন, তুমি নাকি রিমো নাকি বিপদ আছে? কিন্তু কীরকম বিপদ? বিপদ মানে খুব বড় ধরনের বিপদ? আগে বাড়ি ফিরেছিল। সাদি মোহাম্মদ আর কোনো কথা বললেন না। আশরাফ মণ্ডল ড্রাইভ করে গাড়ি বাড়ির সামনে এনে থামলেন। আশরাফ মণ্ডল গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরের দিকে গেলেন। সাদি মোহাম্মদ তাকে বললেন, এবার কি করবে? সব কিছু করব, কিন্তু রিমনকে সুস্থভাবে চাই। কথা বলতে বলতে তারা দুজন বাড়ির ভিতরে ঢুকলেন। ভিতরে এসে আশরাফ মণ্ডল প্রচণ্ড রকমের শকড হলেন। সাদি মোহাম্মদ চমকে উঠলেন। বাড়ির ভিতরে ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে রিমন। আশরাফ মণ্ডলও ও সাদি মোহাম্মদ একে অপরের দিকে তাকিয়েছেন। রিমন তাদের দুজনকে দেখে দিকে। আশরাফ মণ্ডল আশ্চর্য হয়ে বললেন, রিমন? রিমন উঠে দাঁড়িয়ে দুই হাতে তালু ঘষতে ঘষতে বলল, হ্যাঁ আমি। কিন্তু তোমাদের কি হয়েছে? এইভাবে আমাকে দেখছো কেন? আর বাবা, তোমার ফোন কোথায়? আশরাফ মণ্ডল বললেন, আমার ফোন চার্জে লো হয়েছে, তাই বন্ধ হয়ে গেছে, অফিসে রয়েছে। তোমাকে কতবার বলছি যে ফোন সবসময় নিজের কাছে রাখবে? কিন্তু তুমি থানা থেকে এখানে এলে কখন? আমি তো থানায় যাইনি। আমি মাঝ রাস্তায় হসপিটাল থেকে ফোন পাই। ডাক্তার সিনা জরুরি দেখা করতে বলছেন, তারপর সেখানে ছিলাম। রেমনের উত্তর স্পষ্ট, কিন্তু আশরাফ মণ্ডল বললেন, তুমি কি কিছু লুকানোর চেষ্টা করছো? লুকিয়ে রাখবো কেন? বাই দ্য ওয়ে, অ্যান্ড হোয়াট? আশা মণ্ডল কিছু বললেন না। সাদি মোহাম্মদ চুপচাপ রিমনকে বলল, বাবা, তোমাকে নিয়ে আমাদের সাথে জঘন্য রকমের খারাপ একটা মজা করা হয়েছে। আশা করি কি তুমি জানো মা এখন হাসপাতালে রয়েছে। বৃষ্টির অবস্থা খুব একটা ভালো নয়। আমি একটা সেফটি সার্কেল তৈরি করতে চাই আর থানায় বিষয়টা জানিয়ে রাখতে চাই। আশরাফ মণ্ডল মাথা নাড়লেন। রিমন সাদি মোহাম্মদ দেখে তাকে বললেন, আরে আঙ্কেল, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আমার একটা জরুরি সিদ্ধান্ত রয়েছে। কালকে হাসপাতাল থেকে মাকে রিলিজ করা হবে। তারপর আপনাদের সবার উপস্থিতিতে আমি বলবো, আর মেহমান অতিথি হিসেবে যারা এসেছিলেন তাদের সবাইকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। বাট হোয়াই? আশরাফ মণ্ডল প্রশ্ন করলেন। রিমন বিপরীত দিকে ঘুরে বললেন, কালকে বলবো। তারপর সে বেরিয়ে আসে। আশরাফ মণ্ডল আর সাদি মোহাম্মদ কিছু বুঝতে পারলেন না। তারা ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইলেন। রাতের বেলা আশরাফ মণ্ডল নিচে ড্রয়িং রুমে বসে আছেন। আশপাশে আর কেউ নেই। সাদি মোহাম্মদ হাসপাতালে গেছেন। তাকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি যান নাই। বাড়ির রান্নার কাজে নেওয়ার লোকগুলো রয়েছে। আশরাফ মণ্ডল খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছেন। হঠাৎ সব কিছু এরকম এলোমেলো হয়ে গেল, এটা মেনে নেওয়ার মতো না। সাকসেসফুল একজন বিজনেসম্যান হিসেবে তার অনেক শত্রুতা থাকে, কিন্তু এরকম মজা করতে পারবে কে? আশার মধ্যে দৃঢ় বিশ্বাস এখনও তার পরিবার খুব বড় একটা ঝড়ের সামনে পড়তে পারে। আর রিমন তাকে মিথ্যে বলছে, তাহলে সত্যিটা কি? আশা মোল্লা জোরে বললেন, মুসা, আশেপাশে আছো কি? বাইরের দিক থেকে উত্তর এসেছে, স্যার আমি বাইরে আছি, আমাকে এক গ্লাস পানি দাও তো। আসছি স্যার। মুসা তাদের বাড়ির নতুন একজন কাজের লোক। বাইরের বাগান দেখাশোনা, ভিতরে বিভিন্ন কাজে সাহায্য করে। দেখতে একটু স্থূলকার, মাঝবয়সী লোক। মুসা পানি নিয়ে এসে আশরাফ মণ্ডলকে দিয়ে গেল। আশরাফ মণ্ডল পানি খেয়ে টেবিলের উপরে রাখলেন। এমন সময় রিমনের প্রবেশ ঘটল।
রিমন আশরাম মণ্ডলের একটু বাঁকা চোখে পর্যবেক্ষণ করলেন। ছেলের মধ্যে হঠাৎ এরকম পরিবর্তন মেনে নেওয়ার মতো না। কারো জীবন বদল বা পরিবর্তন একদিনে আসে না, কিন্তু রিমনের মধ্যে কি এমন পরিবর্তন? আশরাম মণ্ডল বললেন, কোথায় গিয়েছিলে বাবা? আমি সেফটি সেলকে তৈরি করছি, আমাদের পুরো পরিবারকে কভার করার জন্য স্পেশাল একটি টিম রয়েছে বাড়ির বাইরে। তারা সবসময় আমাদের আশেপাশে থাকবে, কিন্তু কখনোই আমাদের সাথে কোনো কথা বলবে না। আশরাম মনে বেশ ভালোই জানেন যে রিমনের তৈরি করা এই সার্কেল তার পরিবারকে কভার করতে পারবে না। আর রিমন সেটা বেশ ভালো জানে। তাহলে এরকম একটা পদক্ষেপের মানে কি? রিমন আবারও বলল, আর বাবা, এই সার্কেলের খবর অন্য কেউ যাতে না পায়। ওকে, আমি হাসপাতালে গেছিলাম, মা এখন সুস্থ। আর তোমাকে যেতে বলছে, বাকিরা রাতে বাড়ি আসবে। তুমি হাসপাতালে মায়ের সাথে থাকো, ঠিক আছে? আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কিন্তু তুমি বাড়িতে একা থাকবে। একা কোথায়? এত লোক আছে, তাও একা কেন? আশরাম মন্ডল আর কিছু বললেন না। তিনি রেডি হয়ে বেরিয়ে পড়লেন। বৃষ্টির শ্বশুরবাড়ি থেকে যাদের আসার কথা ছিল, রিমন তাদের আগেই ফোন করে নিষেধ করে দিছে। রিমনের উপর নিজের ঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ সিঁড়ির পাশে ঘরটার দিকে নজর গেল। ঘরের দরজা ভিতর থেকে বদ্ধ। জান্নাতি তার মনে ভিতরে রয়েছে। কিন্তু এই বিষয়টা রিমন কোনো প্রকার ভ্রুক্ষেপ করল না। সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বৃষ্টি একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এখনও ওঠেনি। রাতটা যে যার মতো করে কাটিয়ে দিল। বেশ রাত করে হাসপাতাল থেকে অবন্তী সহ বাকিরা ফিরছে। রিমনকে ডিনার করার জন্য ডেকেছে, কিন্তু সে যায়নি। পরদিন সকালে আবহাওয়া বেশ মনোরম। ভোর থেকে ঠান্ডা বাতাস। রিমন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজা খুলতে দেখে অবন্তী দরজার সামনে মাতালের মতো একটা স্টাইল নিয়ে দাঁড়িয়েছে। রিমন তাকে অ্যাভয়েড করার চেষ্টা করলো, কিন্তু সে উল্টো রিমনকে পিছন থেকে জড়িয়ে দিল। সুইটহার্ট, কালকে কত বড় একটা দিন আমি তোমাকে ছাড়া কাটিয়েছি। রিমন অবন্তীকে ছাড়িয়ে নিচে নেমে এলো। ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করছে মুসা, আর সাথে আরেকজন। জান্নাতি নামের মেয়েটা আশপাশে কোথাও দেখা যাচ্ছে না। তার ঘরের দরজা বন্ধ। রিমন ডাইনিং টেবিলে গিয়ে বসলো। এখনও সবাই আসেনি। বেশ কিছুক্ষণ পরে একে একে সবাই এসলো আর ব্রেকফাস্ট শুরু করলো। ব্রেকফাস্টের শেষে রিমন তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কি চাও যে যে আমি বিয়ে করে সংসারী হয়ে আর 5টা ছেলের মতো আমার নিজস্ব একটা পরিবার হোক? সেটাই তো তোমার চাওয়া, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে রিমনের কথা শুনছে। রিমন পাশের চেয়ারে অবন্তী, সেও রিমনের দিকে তাকিয়েছে। রিমন বলল, মা, আমি অবন্তীকে বিয়ে করতে চাই না, এই বিয়ে ভেঙে দেওয়া হোক। রিমনের কথার সাথে সাথে সব কিছু স্তব্ধ হয়ে গেল। সবাই পিনপতন নীরবতায় নিমজ্জিত হয়ে গেল। শ্রাবণের সন্ধ্যায় তুমি আর আমি, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।